হবে, কিভাবে হবে, কোথায় হবে এবং গতকালকে যথারীতি সেটি ঘোষণা করলেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন আলোচনা পর্যালোচনা কাটাছেঁড়া চলছে, সেটি কেমন হয়েছে না হয়েছে, এটির আইনগত ভিত্তি কি, আসলে এটির কি মূল্য আছে না আছে, এইসব নিয়ে আমরা সবাই ব্যস্ত। কিন্তু এর আড়ালে আরও যে কত কিছু ঘটছে, আমরা এই একদিকে জুলাই সনদ নিয়ে আবার এখন কথা হচ্ছে, আবার ওই যে সার্জিস হাসনাত কিংবা যারা কারা কারা ওই কোথায় অভিসারে কক্সবাজারে গেছে, কিংবা সেখানে পিটার হাসের সঙ্গে না কার সঙ্গে সাক্ষাৎ করবে, এইসব নিয়ে ব্যস্ত। কেউ কেউ আছি আরও অন্যান্য এই সমসাময়িক বিষয়গুলো নিয়ে কথা বলতে আমরা সবাই দিনরাত পার করছি। কিন্তু এর আড়ালে যে আরও গভীর কোনো কাজ চলছে, করা হচ্ছে, সেটি কিন্তু আমরা মাঝে মধ্যে বলি। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গ যারা আছেন, তারাও আমাদেরকে মাঝে মধ্যে কনফিউজ করেন তাদের নানান অ্যাক্টিভিটিসের মাধ্যমে। কিন্তু খেয়াল রাখা দরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই বলেছেন যে তিনি হচ্ছেন বিশ্ব খেলোয়াড় একজন। তো তার খেলাধুলা যে কতভাবে যায়, এটি অনেক সময় আমাদেরও মাথার উপর দিয়ে যায়, কখনো কানের আশপাশ দিয়ে চলে যায়, কিংবা চোখে আমরা অনেক সময় দেখেও না দেখার মতো একটি অবস্থা আমাদের তৈরি হয়। এবার আসি আমার আসল কথায়। আমরা যে এইসব নিয়ে ব্যস্ত আছি, এর মধ্যে গতকালকে যেমন জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে নির্বাচনের তফসিল ঘোষণার জন্য বা একটা সময়সীমা রোডম্যাপ ঘোষণা করেছেন ফেব্রুয়ারিতে, মানে রোজার আগে, এবং তিনি বলেছেন নির্বাচন কমিশনকে তিনি চিঠি দিবেন, বলবেন, তারা ব্যবস্থা নেবে। পাশাপাশি এর আড়ালে চলছে আসিফ নজরুল, যিনি আইন উপদেষ্টা, তার অন্যরকম একটি খেলা। তিনি কি করছেন? আমি গতকালকে রাত থেকে আজকে পর্যন্ত যে খবরগুলা পেয়েছি, তা আমি আবার যতটুকু সম্ভব যাচাই বাছাই করেছি। কারণ আমরা অনেক সময় দেখি, যারা আমাকে শোনেন বা যারা আমাকে ব্যক্তিগতভাবে চিনেন, কিংবা এই সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবাদে চেনেন, অনেক সময় যখন আমরা বিভিন্ন তথ্য প্রকাশ করি, প্রচার করি, সেটির অথেন্টিসিটি নিয়ে অনেকের মনে সংশয় জাগে। আমরাও অনেক সময় হয়তোবা দেখা যায় যেই সোর্সগুলো আমাদেরকে তথ্য দেয়, এটি আমাদের জার্নালিজমেরই একটা অংশও হয়ে যায়, যে সব সোর্সই যে একদম 100% সত্যি বা অথেন্টিক ইনফরমেশন দেয় সেটি না। সেটি সোর্সেরও ঘাটতি থাকতে পারে, বা আমাদের সঙ্গে সোর্সের কোনো জানাশোনারও ঘাটতি থাকতে পারে। কিন্তু এটি বলে রাখা ভালো, এই ইনফরমেশনের কিছু না কিছুটা অংশ হলেও সেটি সত্যি এবং সত্যি, 3 সত্যি, এর কোনো ব্যত্যয় হওয়ার সুযোগ নেই। ভুল যখন হয়, বলা হয় কোনো ইনফরমেশন ভুল থাকতে পারে, কিন্তু ভুল তথ্য একটি, মিথ্যা তথ্য একটি, গুজব একটি, কিন্তু যেগুলো একেবারে সলিড ইনফরমেশন, সেটার মধ্যে হয়তো কম বেশি হতে পারে, ঘাটতি থাকতে পারে, আমি আবার রিপিট করছি, ঘাটতি থাকতে পারে, কিন্তু বড় একটি অংশই অবশ্যই সত্যি থাকে। কি সেই সত্যি? আমার সোর্স গতকালকে রাত্রে থেকে আজকে পর্যন্ত আমি যে তথ্যগুলো পেয়েছি সোর্সের মাধ্যমে, এবং সেটি আমি যাচাই বাছাই করে যতটুকু নিশ্চিত হয়েছে আমি শেয়ার করছি, সেটি হচ্ছে নির্বাচনের তফসিল ঘোষণার আগে, দয়া করে আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা আরেকটু মনোযোগ দিয়ে শুনুন। নির্বাচনের তফসিল ঘোষণার আগে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের কয়েকজন নেতার বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে, এটি প্রায় নিশ্চিত। প্রায় শব্দটি বললাম, আমার সোর্স বলেছেন জোর প্রস্তুতি চলছে। বেশ ভালো কথা, এটি হতেই পারে। কারণটি হচ্ছে যে নির্বাচনে যাতে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বড় অংশকে বা খুব প্রভাবশালী বা খুব জনপ্রিয় নেতাদের খুঁজে তাদের বিরুদ্ধে রায় দেওয়া হবে, যাতে কোনোভাবেই বিদেশি চাপেও যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়া হয়, সেই ক্ষেত্রে তারা যাতে নির্বাচনে অংশ নিতে না পারেন। এখন আসেন রায়ের প্রসঙ্গে। এই জায়গাটি হচ্ছে মূল তথ্য।
আসিফ নজরুল, যিনি আইন উপদেষ্টা, তিনি গত সপ্তাহে আপনাদের মনে আছে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস একদিন রাত্রে হঠাৎ করে একটি 4 দলের নেতাদের নিয়ে বৈঠক করলেন এবং সচিবালয়ের ভিতরে আন্দোলন হলো, ছাত্ররা ঢুকে গেল, সেই রাত্রে ওই যে আরেকবার ডক্টর ইউনূস যখন পদত্যাগের হুমকি দিয়েছিলেন, সেই রাত্রেও আবার তিনি পদত্যাগের জন্য হুমকি দিয়েছিলেন এবং তিনি সেদিনকেই পদত্যাগ করে দেশের বাইরে চলে যাবেন এমন কথাও তিনি কয়েকজনের কাছে বলেছেন। সেদিনও তিনি খুব ক্ষিপ্ত হয়েছিলেন। পরবর্তীতে আসিফ নজরুল, মাহফুজ আলম সহ তারা আবার তাকে হাতে পায়ে ধরে ঠান্ডা করেছেন। এমনকি 4 দলের যে নেতারা ছিলেন তারাও তাকে এক ধরনের রিকোয়েস্ট করেছেন। এই ক্ষেত্রে আসিফ নজরুল সবচেয়ে বড় ভূমিকাটি রেখেছেন। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ওয়াদা দিয়েছেন যে করেই হোক নির্বাচনের শিডিউলের আগে শেখ হাসিনা সহ কয়েকজনের রায় ঘোষণা করাবেন। শব্দটা এই জন্য বলছি, তিনি নিজে তো আর করবেন না, কিন্তু করাবেন। উনি ওয়াদা দেওয়ার পরে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ওয়াদা দেওয়ার পরেই তিনি লেগে গেছেন পুরো দমে একেবারে নিজের তত্ত্বাবধানে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমকে ত্বরান্বিত করার যত ধরনের প্রক্রিয়া আছে সেগুলো তিনি নিজে প্রতিদিন তিনি এটি নজরদারি করেন। এবং তিনি এমনও ঘটনা আমার কানে এসেছে যে তিনি কোনো এই যে 2 জন বিচারপতি, বিশেষ করে যেই ট্রাইব্যুনালে চলছে সেই বিচারপতিকে তিনি সকালে ফোন করে, যাতে উনি আদালতে যেতে দেরি না করেন, তাকে তিনি আদালতে পাঠান। ড্রাইভারকে পর্যন্ত তিনি ফোন দিয়ে বলেছেন যে তোমার স্যারকে অমুক সময়ের মধ্যেই আদালতে উপস্থিত যেন থাকে, দেরি যাতে না করে, তুমি দেখবা। শুধু তাই নয়, প্রতিদিন এই যে আমরা মিডিয়া ট্রায়াল দেখছি, যেদিন শুনানি হয় সেখানে সাক্ষীদের হাজির করা হয়, সব কিছুই তদারকি করছেন আসিফ নজরুল। তিনি প্রচণ্ড রকম ব্যস্ত থাকেন। তদারকির পাশাপাশি শুক্র শনিবার এই 2 দিন বিচারপতি এবং অন্যান্য বিচারক, আদালতের যারা স্টাফ আছেন তাদেরকে আসিফ নজরুল বাসায় ডেকে আনেন এবং ঘন্টার পর ঘন্টা বাসায় বসে রায় লেখার কার্যক্রম পরিচালনা করেন। তিনি বলেন এবং এই যে যারা রায় প্রস্তুত করেন সেই ফাইল দস্তাবেজ নিয়ে সেই বাসায় হাজির হন, তাদের কাছে শোনেন, কতক্ষণ তারা নিজেরা লেখেন, কতক্ষণ যেইখানে যে অংশটি বসানো দরকার আসিফ নজরুল তাদেরকে সেটি ব্রিফ করেন এবং সেইভাবে লেখা হচ্ছে। আপনাদের কাছে মনে হতে পারে এটি অবিশ্বাস্য কিংবা এটা হতেই পারে না, আমার কাছেও অবিশ্বাস্য অনেক সময় মনে হয়েছে, কিন্তু আমি যখন নিশ্চিত হয়েছি আমার কাছে এটি স্বাভাবিক মনে হয়েছে। আপনারা যতটাই অবাস্তব মনে করেন, আসলে বাস্তবতা এটাই। আসিফ নজরুলের বাসায় শুধুমাত্র শুক্র শনিবার না, প্রতি রাতে আদালতের পরে রাত্রে বিশেষ করে 10:30 থেকে 11টার মধ্যে আদালতের একটি টিম তার বাসায় চলে যান। আদালতে কি হলো সেগুলো তাকে ব্রিফ করেন এবং সেইখানে বসে রায়ের আবার খসড়া করা হয়। আপনারা জানেন রায় লিখতে বিচারপতি বা বিচারকদের অনেক সময় লাগে এবং যখন যেখানে কাটাছেঁড়ার প্রয়োজন, যেখানে ভুলভ্রান্তি হয় কিংবা যেখানে এই সরকারের বিশেষ করে আসিফ নজরুলের মন মতন না হয়, সেইগুলো তিনি নিজে হাতে কাটাছেঁড়া করে দিয়েছেন এমন তথ্য আমি পেয়েছি। আদালতের আইনজীবীকে, এমনকি চিফ প্রসিকিউটর তিনিও হাজিরা দেন সেইখানে। তারা একটি টিম বসে এই কাজটি করেন। আপনাদের মনে আছে আমি কয়েক মাস আগে একবার ভিডিওতে বলেছিলাম যে একজন বিচারপতির বাসায় রায় নিয়ে আলোচনা হয় এবং সেই বিচারপতি হচ্ছেন আপিল বিভাগের ইমদাদুল হক। তার বাসায় জামাতের নেতাদের যারা আটক ছিলেন তাদের মুক্তি দেওয়ার প্রক্রিয়া সেই বাসায় হয় এবং তখনও আসিফ নজরুলের কাছ থেকে পরামর্শ নেওয়া হতো। এরপরে আপনারা দেখেছেন যে সেই জামাতের নেতা আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হলো, আরও কয়েকজনকে মুক্তি দেওয়া হলো।
জামাতের যে নিবন্ধন বাতিলের সেটির একটি প্রক্রিয়া চলে আসলো, ইত্যাদি ইত্যাদি। এই কাজগুলো কিন্তু হয়েছে। সুতরাং আমাদের সব সোর্স যে মিথ্যা বলেন, অসত্য বলেন, বানিয়ে বলেন, এমনটা মনে করার কোনো কারণ নেই। এই যে তফসিল ঘোষণার আগে যে করেই হোক শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার খসড়া আসিফ নজরুল প্রতিদিন রাতে এবং শুক্র শনিবার এগুলো সাজিয়ে কমপ্লিট করে সেটি আবার দেখাবেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আগামী সপ্তাহে সেটি দেখানো হতে পারে বলেও তিনি এই আদালতের যারা লেখেন স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন তাদের নাম কিংবা কোনো আকার ইঙ্গিতে তাদের পরিচয় আমি দিতে পারবো না, পারছি না, এবং এটি নৈতিকভাবেও উচিত নয় সোর্সের কোনোভাবে তাদের পরিচয় দেওয়া, কারণ তাইলে তাদের অবস্থা কি হবে আপনারা বুঝতেই পারছেন। কিন্তু আমার সেই আদালতের সোর্স আমাকে নিশ্চিত করেছে আগামী শুক্রবার আসিফ নজরুল এবং এই বিচারপতির যে খসড়া বিচারের খসড়াটি করা হবে, রায়ের খসড়াটি করা হবে, সেটি আবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখানোর কথা রয়েছে। সেইখানে মাহফুজ আলম সহ আরও কয়েকজন উপদেষ্টারাও উপস্থিত থাকার কথা রয়েছে। এরকম একটি শিডিউল করা আছে প্রাথমিকভাবে। এখন জানি না আজকে আমার এই লাইভটি বা এই তথ্যগুলো জানার পরে তারা সেই শিডিউল আবার এদিক সেদিক কিছু করতেও পারেন, আবার নাও করতে পারেন, কারণ তাদের এতে আসলে কোনো কিছু যায় আসে না। তারা এটি বুঝেন, জানেন যে এই জিনিসগুলো লিক হবে, তারা হয়তো তখন অন্য কোনো ইস্যু নিয়ে আবার মানুষকে ব্যস্ত রাখবে। তো এখন আমি কথা এইখানে শেষ করছি যে শেখ হাসিনার রায়, তার বিচার কার্যক্রম নিয়ে যেমনভাবে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে আমি মাঝে মধ্যে কথা বলি, এমনকি শেখ হাসিনা নিজেও যখন অডিওতে বিভিন্নভাবে বিভিন্ন মিটিংয়ে বলেন, তখন আমরা শুনি যে এটি নিয়ে তারা আসলে খুব একটা বেশি চিন্তিত না, কারণ তারা জানেন এই আসিফ নজরুল কিংবা তারা এই সরকার যে কোনো কিছু করতে পারে। এটি তারা একদিকে যুদ্ধাপরাধীদের যে বিচার করা হয়েছিল সেটির প্রতিশোধ নেবেন, আর একদিকে হলো এই যে বঙ্গবন্ধু খুনিদের বিচার করা হয়েছে সেটার প্রতিশোধ নেবেন। এখন যে কোনো রায়ই হতে পারে। আমার পক্ষে এটুকু জানা সম্ভব হয়নি যে ওই রায়তে এখন পর্যন্ত কি লেখা হয়েছে, তাদের কার কত বছর সাজা হবে, নাকি ফাঁসির আদেশ হবে, নাকি শুধু যাতে আপাতত নির্বাচনে অংশ না নিতে পারেন সেই পর্যায়ে গিয়ে মোটামুটি একটা ঘোষণা দেওয়া হবে। এই সব বিষয়গুলো এখন পর্যন্ত অত তথ্য আমার এই সোর্স আমাকে আজকে পর্যন্ত জানাতে পারেনি। যদি পরবর্তীতে আরও কোনো ইনফরমেশন আমি পাই অবশ্যই আমি আপডেট দিব, কারণ আমি লেগে আছি এগুলো নিয়ে। যখন আমি যতটুকু পাবো, এর মধ্যে যত বেশি পাওয়া যায় কিন্তু যাচাই বাছাই করে যতটুকু আমি পেয়েছি শুধু এই পয়েন্ট কটাই আমি আপনাদেরকে জানালাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং তাকিয়ে থাকবেন দেশ কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে। এবং এই যে আমি রায়ের যে ইনফরমেশনগুলো দিলাম, আপনারা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যেই এর প্রতিফলন আপনারা দেখতে পাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।